আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট অ্যাচিভার পেজ থেকে। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাই। সবাই কেমন আছো? তোমরা সবাইকে আমি অনুরোধ করবো, যারা ক্লাস দেখছো সবাই নেক্সট অ্যাচিভার পেজে যুক্ত হয়ে যাও। সবাইকে অনুরোধ করবো তোমরা নেক্সট অ্যাচিভার পেজে যুক্ত হয়ে যাও। নেক্সট অ্যাচিভার পেজের কমেন্ট গুলোকে আজকে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আচ্ছা, রং ভাই যুক্ত হয়েছে, লিপি মনি যুক্ত হয়েছে, ঈশা যুক্ত হয়েছে, ড্রিম সিকার যুক্ত হয়েছে, বাঁধন বিশ্বাস আছো। আমাকে একটু জানো যে ঠিকঠাক শোনা যাচ্ছে কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমাকে শুনতে পাও কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? আমাকে একটু জানো যে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, সবাই একসাথে একটু কমেন্টে লিখি তো। সবাই একসাথে একটু কমেন্টে লিখি। সবাই একসাথে একটু কমেন্টে লিখি। নেক্সট অ্যাচিভার। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসাথে একটু লিখি তো। সবাই একসাথে একটু কমেন্টে লিখি। যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একসাথে একটু কমেন্টে লিখি তো। নেক্সট অ্যাচিভার, দেখি কেমন লাগছে, শুনতে কেমন লাগে। নেক্সট অ্যাচিভার একটু সবাই মেনশন করে দেই, একটু সবাই মেনশন করি। এবং তোমাদের পছন্দের যা ইমোজি আছে তোমরা নেক্সট অ্যাচিভারে তোমরা সেইটা লিখতে পারো। আচ্ছা, অনেকেই লিখেছো, লিখছো অনেকেই। তাশরিফা, তাশরিফা লিখছো। আচ্ছা, অনেকেই তাশরিফা, তাসনিম তাবাসসুম লিখেছো, তনুকা লিখেছো, জ্যোতি যুক্ত হয়েছে আমাদের সাথে, ড্রিম সিকার্স। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমাদের সবার কাছে নামটা পরিচিত করতে চাই। আমরা স্লোগানটা চেতে দিয়েছি, স্বপ্ন থেকে সাফল্যে। এই মন্ত্রে আমরা বিশ্বাসী, স্বপ্ন থেকে সাফল্যে। ওকে, নেক্সট অ্যাচিভার ইজ ইউর ড্রিম মেকার্স বা ড্রিম উইনার্স। যাই হোক, আমরা তাহলে শুরু করি না, অনেকে যুক্ত হয়েছে। আমাদের আজকের ক্লাসটা সাজানো হয়েছে একটু অন্য ডাইমেনশনে। তোমরা বিগত সময়গুলোতে আমার মেহেজিকে ফাইনাল সাজেশনের ক্লাসগুলো করেছো, অদম্যের ক্লাস করেছো, আবার বেসিক অ্যাফেয়ার্স এর ক্লাস করেছো, বিভিন্ন ভাবে তোমরা পেইড ব্যাচে ফ্রি ক্লাসে ক্লাস করেছো। তো সামনে যেহেতু আমাদের চট্টগ্রামের ভর্তি পরীক্ষা, সামনে রাজশাহীর পরীক্ষা আছে, সামনে বিউটির পরীক্ষা আছে, এই জন্য যত গুরুত্বপূর্ণ টপিক আছে সেই গুরুত্বপূর্ণ টপিক গুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ আমরা কিছু এমসিকিউ আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সেই এমসিকিউ নিয়ে ব্যাখ্যা আলোচনা করব এবং সেই এমসিকিউ ধরে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেষ করে ফেলবো। 1 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? খুবই সাম্প্রতিক সময়ের প্রশ্ন এটা, এবং এটা চেঞ্জেবল। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? তাহলে বিভিন্ন পদের যে প্রধান আছে, বিভিন্ন পদের প্রধান, এই টপিক থেকে প্রশ্ন এটা নিলাম। এই যে কিছুদিন আগেই তোমরা দেখলাম যে অ্যাটর্নি জেনারেল তার পদ থেকে পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল কি করেছেন? পদ থেকে পদত্যাগ করেছেন। করে করে তিনি কি করেছেন? তিনি কিন্তু নির্বাচনে যুক্ত হয়েছেন। তাহলে এই যে অ্যাটর্নি জেনারেল পদ পদত্যাগ হলো, এরপরে প্রধান বিচারপতি, প্রধান বিচারপতিও কিন্তু আমরা দেখলাম চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে বর্তমানে বিচারপতি কে? এইটা আমাকে বলো, বর্তমানে বিচারপতি কে? কিন্তু আমরা দেখলাম চেঞ্জ হয়েছে। সাউন্ডে একটু নয়েজ আছে, ঠিক হয়ে যাবে পরবর্তীতে। আমরা একদম নতুন স্টুডিও সেটআপ করেছি,
পরে আমরা এটা ঠিক করে দেব ইনশাআল্লাহ। তাহলে একের উত্তর জানো, 1 নম্বর প্রশ্নের উত্তরটা জানো, 1 নম্বর প্রশ্নের উত্তরটা জানো। একের উত্তর জানো, 1 নম্বর প্রশ্নের উত্তর জানো। আচ্ছা, জুবাইর রহমান চৌধুরী, জুবাইর রহমান চৌধুরী। তাহলে দেখো, সাম্প্রতিক সময়ে এটা কিন্তু পরিবর্তন হয়েছে, তোমরা দেখেছো। আমি একদম একদম রিসেন্ট নিয়ে কথাবার্তা বলবো, একদম রিসেন্ট। তাহলে দেখো, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি যিনি, 26তম প্রধান বিচারপতি, 26তম প্রধান বিচারপতির নাম হচ্ছে জুবাইর রহমান চৌধুরী। আর 25তম প্রধান বিচারপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ, সৈয়দ রিফাত আহমেদ, তাই না? সৈয়দ রিফাত আহমেদ। তাহলে জুবাইর রহমান চৌধুরী তিনি 26তম বিচারপতি, 26তম বিচারপতি। আচ্ছা, এই যে বিচারপতি আছে, এই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে বলতো? বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তাহলে এই যে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি, বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কে? রাষ্ট্রপতি। বলো, বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়েছেন। সাউন্ডের যদি খুব সমস্যা হয়, আজকের দিনটা একটু মানায় নিতে হবে। সাউন্ড কি অনেক বেশি সমস্যা? সাউন্ড যদি অনেক বেশি সমস্যা হয়, আজকের দিনটা একটু মানায় নিতে হবে। হ্যাঁ, আজকের দিনটা কোনো মতে একটু মানায় নেওয়ার চেষ্টা করি আমরা, দিন থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আসুন আহসান এইচ মনসুর। এই আহসান এইচ মনসুর ভদ্রলোক কে? তিনি আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই যে ব্যাংকের গভর্নর, তাহলে আহসান এইচ মনসুর তিনি বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর? 13তম গভর্নর, 13তম গভর্নর, বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর আহসান এইচ মনসুর। এই ব্যাংকের গভর্নর তাকেও কিন্তু নিয়োগ দেয় কে? তাকেও নিয়োগ দেয় হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি নিয়োগ দেন ব্যাংকের গভর্নর। এবার আসুন বাহারুল। আচ্ছা, এই বাহারুল আলমটাকে, বাহারুল আলমকে, বাহারুল আলমকে পুলিশ প্রধান আইজিপি, বর্তমান 33তম যে আইজিপি আছেন, সেই আইজিপির নাম হচ্ছে বাহারুল আলম, 33তম আইজিপি। বাহারুল আলমের নাম কি? 33তম আইজিপি। তিনি হচ্ছে আইজিপি। কততম আইজিপি? 33তম আইজিপি, পুলিশ প্রধান, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা, ডক্টর এস এম এ ফয়েজ। এই ভদ্রলোক ফয়েজ, তিনি আবার কে? ফয়েজ যিনি, তিনি কে? ফয়েজ বলতো কে? কমেন্ট একটু জানাতো। ফয়েজ, ফয়েজ ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এই ইউজিসির প্রধান হচ্ছে, ইউজিসির যে প্রধান, সেই ইউজিসির প্রধানকে আমাদের ডক্টর এস এম এ ফয়েজ, 15তম ইউজিসি, ইউজিসি, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, 15তম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের প্রধান ইউজিসি। বুঝতে পেরেছ? তাহলে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো আছে, পদের প্রধান যেগুলো আছে, এই পদের প্রধানটা, এই টপিকটা ভালো করে দেখে যাবা। বিচারপতি আহসান এইচ মনসুর চলে গেল, জুবাইর রহমান চৌধুরী চলে গেল, আহসান এইচ মনসুর ব্যাংকের গভর্নর, বাহারুল আলম আইজিপি, ডক্টর এস এ এম ফয়েজ, ফয়েজ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের প্রধান। তাহলে এই যে টপিকটা আছে, এই টপিকটা ফাইনাল সাজেশন থেকে আমরা সবাই একবার একটু রিভিশন দিয়ে দিই, একবার একটু ফাইনাল সাজেশন থেকে এই টপিকটা রিভিশন দিয়ে দিই। তাহলে ব্যাংকের গভর্নর, 13তম গভর্নরকে আহসান এইচ মনসুর। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান, এটা বর্তমানে আসাদুজ্জামান তিনি পদত্যাগ করেছেন। আমরা এটা দেখে রাখবো, নতুন আপডেট তথ্যটা দেখবো। জুডিশিয়াল সার্ভিস কমিশন, জুবাইর রহমান চৌধুরী। এই জুবাইর রহমান চৌধুরী কিন্তু এখন প্রধান বিচারপতি হয়েছেন। আচ্ছা, আইন কমিশনের চেয়ারম্যান জিনাত আরা। আইন কমিশনের চেয়ারম্যান কে? জিনাত আরা। আইন কমিশনের চেয়ারম্যান কে ভাই? জিনাত আরা হলেন আইন কমিশনের চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, 15তম ব্যক্তি যিনি, 15তম প্রধান যিনি, তার নাম হচ্ছে ডক্টর এ এস এম ফয়েজ। সরকারি কর্ম কমিশন, বিপিএসসি, বাংলাদেশ পুলিশ, কি বলে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, 14তম, মোবাশ্বের মোনেম 14তম। আসো, দুর্নীতি দমন কমিশন, দুদক, যেটা 2004 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটা একটা
আহ, সাংবিধানিক প্রতিষ্ঠান না, কিন্তু দুদক খুবই সাম্প্রতিক সময়ে আলোচিত। দুদকের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আসো, প্রধান নির্বাচন কমিশনার। দেখো, এই যে নির্বাচন সামনে আলোচিত হচ্ছে, ভোটার আইডি কার্ড আলোচিত হচ্ছে, নির্বাচন আলোচিত, নির্বাচন কমিশন আলোচিত, পুরো প্রসেসটাই আলোচিত, তাই না? সামনে নির্বাচন, যেহেতু আমরা এই কয়েকটা দিন দেখে রাখি। তাহলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 14তম প্রধান, এএমএম নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর এর বেসিক তথ্য দেখে রাখো। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আব্দুর রহমান খান। বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, যেটা বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, আশিক চৌধুরী। আমরা দেখেছি 16 ডিসেম্বর বলো, সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু খুবই আলোচিত একজন ব্যক্তি হয়েছেন, এই যে বিডার যিনি প্রধান। তাহলে বিডার প্রধান কে হয়েছেন? বিডার প্রধান হয়েছেন আশিক চৌধুরী। আশিক চৌধুরী, এটা কিন্তু অলরেডি খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় আসছে। আচ্ছা, বাংলা একাডেমির সভাপতি। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বাংলাদেশের সংস্কৃতির উপর আঘাত আসছে, তাই না? সংস্কৃতির উপর কি আঘাত আসছে, যেমন ওই যে কিছুদিন আগে ভাঙচুর হলো, তো আমরা কোথায় ছায়ানট, আরো কি কি যেন ভাঙচুর হলো, ওইটা আলোচিত ঘটনা। সেই জায়গা থেকে আমরা একটু দেখে রাখি বাংলা একাডেমি। আর একটা ঘটনা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের থেকে কিন্তু আমাদের আবার ওই বইমেলা, তো বইমেলার যে অনুষ্ঠানটা হয় সেটা কিন্তু করে বাংলা একাডেমি করে, কাজে এটাও কিন্তু আলোচিত। তাহলে বাংলা একাডেমির সভাপতি এ কে ফজলুল হক, 23তম সভাপতি তিনি। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, 19তম। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলি পুলিশ প্রধান, আইজিপি, বিজিএমই এর প্রধান, বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী। তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা, মেরিটাইমে পরীক্ষা দিবা, তারা এই কয়টা জিনিস দেখবা: সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনীর প্রধান। সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তোমরা জানো। নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান। বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। আচ্ছা, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি 17তম, তার নাম হচ্ছে, স্থায়ী প্রতিনিধি হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম হচ্ছে খায়রুজ্জামান মজুমদার। তাহলে বিভিন্ন পদের প্রধান, এই টপিকটা খুবই আলোচিত, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাবা বিভিন্ন পদের প্রধান। ওকে, 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? তাহলে ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, তিনি 13তম গভর্নর। কততম গভর্নর ভাই? 13তম গভর্নর। তাহলে এই যে ব্যাংকের গভর্নর, এই ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেয় কে? ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। তাহলে এই যে ব্যাংকের গভর্নর যিনি হন, তার মেয়াদ কত বছর? তার মেয়াদ হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। এই গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। গভর্নরের মেয়াদ কত বছর? 4 বছর। আচ্ছা, খেয়াল করো, তাহলে এই যে বাংলাদেশ ব্যাংক, বিডি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তো এই বিডি ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে? এই বিডি ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মতিঝিল। বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? মতিঝিল, ঢাকা। তাহলে এই ব্যাংকের মোট শাখা, বাংলাদেশ ব্যাংকের মোট শাখা কয়টা? মোট শাখা হচ্ছে 10টি শাখা। মোট শাখা কয়টা? 10টা। কোথায় কোথায় আছে? 8টা বিভাগে কয়টা আছে? 8টা শাখা আছে। 8টা বিভাগে 8, আর বগুড়াতে একটি। এই বগুড়াতে কয়টা আছে? বগুড়াতে একটা শাখা আছে। আর এই যে সদরঘাট, আমরা দেখি সদরঘাট, এই সদরঘাটে আছে একটা। তাহলে আমি এইখানে লিখি সদরঘাটে কয়টা? একটা। আচ্ছা, তাহলে বাংলাদেশ ব্যাংকের এই যে শাখা, এই শাখার মধ্য থেকে ঢাকাতে শাখা কয়টা? ঢাকাতে শাখা কয়টা আছে? ঢাকাতে শাখা আছে কয়টা? ঢাকায় হচ্ছে 2টা। কোথায় কোথায়? এই যে মতিঝিলে আছে, আর হলো সদরঘাটে আছে। এই 2টা শাখা হচ্ছে ঢাকাতে। খেয়াল করো, বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ আছে, এই পরিচালনা পর্ষদের সদস্য কতজন? সদস্য 9 জন। পরিচালনা পর্ষদের সদস্য 9 জন। একজন চেয়ারম্যান থাকে এখানে। পরিচালনা পর্ষদের সদস্য 9 জন, একজন চেয়ারম্যান থাকেন।
একজন সচিব থাকেন, আর 7 জন পরিচালক থাকেন। এই টোটাল বাংলাদেশ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ আছে সেই পরিচালনা পর্ষদের সদস্য। তো বাংলাদেশ ব্যাংকের কাজটা কি? বাংলাদেশ ব্যাংক কি কাজ করে? বাংলাদেশ ব্যাংক কাজ করে কি 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 কাজ করে? তার কাজ হচ্ছে সে মুদ্রা ইস্যু করে। মুদ্রা ইস্যু করে। বাংলাদেশ ব্যাংকের কাজ কি? মুদ্রা ইস্যু করা, মুদ্রা বিনিময় করা, তাই না? আচ্ছা, এরপরে সে কি কাজ করে? রিজার্ভ সংরক্ষণ করে। রিজার্ভ 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 সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক ব্যাংক। সকল ব্যাংকের কি? অভিভাবক ব্যাংক। সকল ব্যাংকের অভিভাবক ব্যাংক। নোট ইস্যু করে। কি করে? নোট ইস্যু করে। নোট ইস্যু করে। বাংলাদেশ ব্যাংক কি করে? নোট ইস্যু করে। এই কাজটা বাংলাদেশ ব্যাংক করে। আচ্ছা, আমরা জানি যে নোটের ক্ষেত্রে নোট হলো 2 ধরনের, একটা হলো সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। নোট কয় ধরনের? 2 ধরনের, সরকারি নোট আর কি? ব্যাংক নোট। তাই তাহলে এই যে যেটা হচ্ছে ব্যাংক নোট, এই ব্যাংক নোট কয়টা আছে? ব্যাংক নোট কয়টা আছে? 5টা ব্যাংক নোট আছে। আর যেটা হচ্ছে সরকারি নোট, সেই সরকারি নোট কয়টা আছে? 3টা নোট, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। তাহলে ব্যাংক নোট গুলোতে যেটা এটাতে স্বাক্ষর থাকে গভর্নরের, অর্থাৎ এই যে আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকে, কারণ তিনি গভর্নর, তিনি ইস্যু করেন। আর যেটা হলো সরকারি নোট, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, সেখানে স্বাক্ষর থাকবে অর্থ সচিবের। তাহলে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম হচ্ছে আহসান এইচ মনসুর। এর সাথে আমরা আলোচনা করে নিলাম ব্যাংকের গভর্নর সম্পর্কে। ওকে, প্রশ্ন নাম্বার 3, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? অলরেডি আমরা পড়ে ফেলছি, তোমরা সবাই এটার অ্যান্সার করো। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? এটা সবাই উত্তর করো। তাহলে নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, 14তম নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তাহলে ইসির চেয়ারম্যান কে? এ এম এম নাসির উদ্দিন। এ এম এম নাসির উদ্দিন। এ এম নাসির উদ্দিন। ওকে, 4 নম্বর প্রশ্ন দিকে তাকাই। সরকার ঘোষিত নতুন দিবস অনুযায়ী 12 আগস্ট কোন দিবস? 12 আগস্ট, আগস্ট মাসের 12 তারিখ সরকার কিছু দিবস নতুন ঘোষণা করেছে। সে 12 আগস্টটা কি দিবস? 1 নম্বর, ক নম্বর জুলাই শহীদ দিবস, জুলাই গণ অভ্যুত্থান দিবস, জাতীয় যুব দিবস, জাতীয় পরিসংখ্যান দিবস। তাহলে দিবসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেখানে পরীক্ষা দাও না কেন, দিবসগুলো আন্তর্জাতিক, বাংলাদেশ পার্ট, 2টা জায়গা থেকে দিবসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো তোমরা সবাই একটু, আমি কাইন্ডলি তোমাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের নেক্সট অ্যাচিভার পেজটাতে চলে আসার। নেক্সট অ্যাচিভার পেজে তোমরা একটা কাজ করবা। তোমরা তো কমেন্ট করছো, আমি তোমাদের সবার কমেন্ট দেখছি। এখানে যে রিঅ্যাক্ট অপশনটা আছে, সেই রিঅ্যাক্ট একটু চাপ দিয়ে দাও। লাইভ ক্লাসটা রিঅ্যাক্ট করে দাও। লাইভ ক্লাসটাতে তোমরা সবাই একটু রিঅ্যাক্ট করে দাও। তোমরা সবাই লাইভ ক্লাসটা একটু রিঅ্যাক্ট করো, ভালো লাগবে। আবার 200-250 শিক্ষার্থী তোমরা যারাই ক্লাস দেখছো, যে পেজে আছো তুমি একটু নেক্সট অ্যাচিভার পেজে চলে আসো, এসে একটু রিঅ্যাক্ট করো। এবং আজকের ক্লাসের পিডিএফ অবশ্যই আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখি অলরেডি অনেকে রিঅ্যাক্ট করেছো। আগে রিঅ্যাক্ট দাও, তারপরে বাকি সবকিছু, তাহলে নোটিফিকেশনটা তোমার কাছে থাকবে। ওকে, তাহলে সরকার ঘোষিত নতুন যে দিবস আছে সেই দিবসগুলো: জুলাই শহীদ দিবস, জুলাই গণ অভ্যুত্থান দিবস, জাতীয় যুব দিবস। ওকে, তাহলে এই টপিকটা নিলাম কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ। সরকার যে দিবস করলো, এই যে এই দিবসের এই জায়গা থেকে পরীক্ষায় মধ্যে প্রশ্ন আসছে, দিবসের জায়গা থেকে। তাহলে 16 জুলাই কি দিবস? জুলাই শহীদ দিবস। 16 তারিখে জুলাই শহীদ দিবস। 16 তারিখে কি দিবস? জুলাই শহীদ দিবস। আচ্ছা, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 12 আগস্ট জাতীয় যুব দিবস। 12 আগস্ট কি দিবস? জাতীয় যুব দিবস। 20 অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস। এই নতুন ঘোষিত দিবস থেকে ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষার প্রশ্ন হয়েছে।
এই নতুন দিবস থেকে অনেকগুলো প্রশ্ন হয়েছে, কাজেই এই দিবসের টপিকটা ভালো করে দেখে যেও, এই দিবসের টপিকটা ভালো করে দেখে যাওয়া। নতুন দিবস তাহলে 16 জুলাই, জুলাই শহীদ দিবস, 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, 12 আগস্ট জাতীয় যুব দিবস, 20 অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস, জাতীয় পরিসংখ্যান দিবস, জাতীয় পরিসংখ্যান দিবস। তাহলে আমরা ঠিক আছে 12 আগস্ট কি, 12 আগস্ট হচ্ছে জাতীয় যুব দিবস। ওকে, 5 নাম্বার, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রথম নির্মিত হয় কোথায়? জুলাই আমরা দেখেছি, এই জুলাইকে স্মরণ করে রাখার জন্য বাংলাদেশের 64টা জেলাতেই একটা স্তম্ভ নির্মাণ করা হয়েছে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ যেটাকে বলি। সেটা কতটা জেলায় নির্মাণ করা হয়েছে? বাংলাদেশের 64টি জেলায়, বাংলাদেশের 64টা জেলায় এই স্তম্ভটা নির্মাণ করা হয়েছে। খেয়াল করো, এর মধ্যে প্রথম প্রথম নির্মিত হয় এই এই যে স্তম্ভটা, এটা প্রথম নির্মিত হয় যে জেলাতে, তার নাম হলো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ প্রথম উদ্বোধন করা হয় এটা নারায়ণগঞ্জে। অর্থাৎ কত তারিখে উদ্বোধন করা হয়? 13 জুলাই 2025-এ, 13 জুলাই 2025-এ এই যে উদ্বোধন করা হলো, এটা 13 জুলাই 2025-এ এটা উদ্বোধন করা হলো, নারায়ণগঞ্জে উদ্বোধন করা হলো। এবং বাংলাদেশের 64টা জেলাতেই এটা উদ্বোধন করা হয়েছে। কেন? কারণ এই জুলাই অভ্যুত্থানের, এই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে, জুলাই অভ্যুত্থানকে এটাকে স্মরণীয় করে রাখার জন্য এটা করা হয়েছে। আচ্ছা, এখন এই যে জুলাই স্মৃতিস্তম্ভ আছে, এইটার আসলে যে নকশাকারক, সে নকশাকারকটা কে? নকশাকারকের নাম হচ্ছে শিল্পী আব্দুল হালিম চঞ্চল। শিল্পী আব্দুল হালিম চঞ্চল, আব্দুল হালিম চঞ্চল, আব্দুল হালিম, আব্দুল হালিম চঞ্চল, চঞ্চল, আব্দুল হালিম চঞ্চল, তিনি এটার স্থপতি, নকশাকারক, নকশাকারক আব্দুল হালিম চঞ্চল, নকশাকারক, আব্দুল হালিম চঞ্চল, নকশাকারক এইটার বর্তমান। তাহলে এটা কয়টা জেলাতে আছে? 64টা জেলাতেই আছে। ওকে, বর্ষপূর্তিতে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা একটু পরের প্রশ্ন দেখি। জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কোনটা? এই যে জুলাই ঘোষণাপত্র, যে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কোনটা? কত তারিখে কোথায় পাঠ করা হয়েছে? জুলাই ঘোষণাপত্র পাঠের সময়, জুলাই ঘোষণাপত্র পাঠের সময়, এটা সবাই বলো, জুলাই ঘোষণাপত্রের পাঠের সময়। দেখে অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, অ্যান্সার করার চেষ্টা করো, খেয়াল করো, মনোযোগ দাও। জুলাই যে ঘোষণাপত্র আমরা দেখেছি, এটা অর্থাৎ শেখ হাসিনা যেদিন পতন হয়েছে 5 আগস্ট 2024 সালে পতন হয়। পতন হয় কবে? 5 আগস্ট 2024-এ পতন হয়েছে। তাহলে এটা 1 বছর পূর্তিতে, 1 বছর পরে, 1 বছর পরে এই সনদটা ঘোষণা করা হয়, সনদ ঘোষণা করা হয়, ঘোষণা করা হয় 1 বছর পূর্তিতে সনদ ঘোষণা করা হয় 1 বছর পরে। এই যে 1 বছর পরে ঘোষণা করা হলো, সেই সময়টা কখন? সেই সময়টা হচ্ছে 2025 সালে এসে, 2025 সালের 5 আগস্ট, 2025 সালের 5 আগস্ট, 2025 সালের 5 আগস্ট এটা কি করা হয়েছে? ঘোষণা করা হয়েছে। এই যে ঘোষণা করলেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণা করলেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস ঘোষণা করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তিনি যে ঘোষণাটা এটা করলেন, এটা কোথায় ঘোষণা করলেন? কোন জায়গাতে? এই যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। কোথায়? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণা করেছেন। জাতীয় সংসদের স্থান, সে স্থানটা কোথায়? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
আচ্ছা আচ্ছা, এই যে সনদটা ছিল, এই সনদের ধারা ছিল কয়টা? এই জুলাই সনদের ধারা কয়টা ছিল? ধারা ছিল বা অনুচ্ছেদ ছিল 28টি। এটা পরীক্ষা একবার আসছে। ধারা ছিল কয়টা? 28টা ছিল ধারা। তাহলে জুলাই ঘোষণাপত্র, এই টপিকটা ভালো করে দেখা যাবে। জুলাই ঘোষণাপত্রটা আলোচনা করে ফেলাম, জুলাই ঘোষণাপত্র। ওকে, প্রশ্ন 6 শেষ। 7 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্ম কবে এবং কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ডক্টর, তোমরা একটু কমেন্টে জানাও ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করেন। ইউনূস 28 জুলাই 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া নামক একটা গ্রাম আছে, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করলেন কোথায়? চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া নামক একটা গ্রাম আছে সেখানে। হাটহাজারীর কোথায়? বাথুয়া গ্রাম। হাটহাজারীর কোথায়? বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। হাটহাজারীর বাথুয়া গ্রামে। ওকে, খেয়াল করি আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাই। হাটহাজারীর বাথুয়া গ্রাম। আচ্ছা, তাহলে এই বছরে তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আমরা দেখছি যে পরীক্ষার প্রশ্ন হয়েছে, অনেকগুলো জায়গায় পরীক্ষার প্রশ্ন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমাদের যাদের কাছে ফাইনাল সাজেশন আছে, তোমরা ডক্টর মোহাম্মদ ইউনূস চমৎকার করে একটু ভালো করে বললো, আমি এরপর আরেকটু আলোচনা করছি। খেয়াল করো, মেয়েটিকে ফাইনাল সাজেশনের পৃষ্ঠা হচ্ছে 4 নম্বর পৃষ্ঠায় তুমি এই টপিকটা পেয়ে যাবা। ডক্টর মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পরিচয় হচ্ছে তিনি একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক এবং নোবেল পুরস্কার বিজয়ী। তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নোবেল বিজয়ী বাংলাদেশের মধ্যে প্রথম বাংলাদেশে তিনি নোবেল বিজয়ী। এবার আসো, তিনি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, অর্থাৎ যেটা মাইক্রো ক্রেডিট। তিনি পরিচিত গরিবের ব্যাংকার নামে। সামাজিক ব্যবসার অগ্রদূত তিনি। আচ্ছা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা করেছেন। খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তিনি পড়াশোনা করেছেন। পরবর্তীতে পরবর্তীতে খেয়াল করো, কর্মজীবন তিনি শুরু করলেন গবেষণা সহকারী হিসেবে। অর্থনীতি ব্যুরোতে তিনি গবেষণা, প্রথম তার কর্মজীবনটা শুরু হয়। চট্টগ্রামের কলেজের অর্থনীতি প্রভাষক হয়েছিলেন 1961 সালে। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়েছিলেন। দেখো, 1972 সালে বাংলাদেশের পরিকল্পনা কমিশনে তিনি যোগ দিয়েছেন। বাংলাদেশের পরিকল্পনা কমিশনে তিনি কাজ করেছেন। 1975 সালে তিনি অধ্যাপক হয়েছিলেন। তাহলে দেখো, তোমাকে চট্টগ্রাম, তুমি যদি চট্টগ্রামে পরীক্ষা দাও, তাহলে তোমাকে এটা দিয়ে দিতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। প্রথমে কোন চাকরিতে যোগ দিল? গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে। পরবর্তীতে চট্টগ্রাম কলেজের অর্থনীতি লেকচারার হয়েছেন। এরপরে 1972 সালে পরিকল্পনা কমিশনে যোগ দেন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হন এবং পরবর্তী 1975 সালে তিনি অধ্যাপক হয়েছিলেন। আচ্ছা, এছাড়াও এখানে আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন 1996 সালে। দায়িত্ব পালন করেছিলেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিবেশ এবং বন মন্ত্রণালয়। আপনাদের সামনে যাদের প্রাইমারি নিয়োগ পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য। এটা আসতে পারে, কয়েকটা জায়গায় অলরেডি আসছে। তাহলে 1996 সালে দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের, পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের অধীনে। আচ্ছা, আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যেটা মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়ার প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন 1920 সালে। আল বুখারি বিশ্ববিদ্যালয় 1920 সালে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 তত্ত্ব আছে, এগুলো কিন্তু খুবই আলোচিত। 3-0 তত্ত্ব, তার অলিম্পিকেরই থিম ছিল এই 3-0 তত্ত্ব, যেটা 3-0। তাহলে এই 3-0 এর মূল কথাটা কি ছিল? শূন্য দারিদ্র, বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, যেটা। আচ্ছা, এই 3 নিয়ে তার গ্রন্থের নাম হচ্ছে A World of 3 Zeros। এটা হচ্ছে বইয়ের নাম, A World of 3 Zeros। এছাড়াও আপনি এখানে আরো কয়েকটা জিনিস একটু দেখবেন ভালো করে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থগুলো। মনোযোগ দাও ভাইয়া, যারা
যারা অ্যাডমিশন দিবেন, যারা চাকরি প্রত্যাশী ভাই আছেন আমাদের সাথে, একটু মনোযোগ দেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি। গ্রামীণ ব্যাংক এবং আমার জীবন। তারপরে হচ্ছে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড অফ উইদাউট পভার্টি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, বিল্ডিং সোশ্যাল বিজনেস, সুপার হ্যাপিনেস, সামাজিক ব্যবসা, ব্যাংকার টু দ্য পোর। তোমাকে দিয়ে দিতে পারে কিভাবে যে নিচের কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থ না, নিচের কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থ না, এরকম করে দিয়ে দিতে পারে। কাজে একটু ভালো করে দেখে চলাম। আচ্ছা, এদিকে তার তার যে আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, পুরস্কারগুলো একটু ভালো করে দেখবে এই জায়গা থেকে। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ, এই জায়গাটি একটু আলোচনা করে দিই, মনোযোগ দাও। গ্রামীণ ব্যাংক, তাহলে 1974 সালে তিনি দুর্ভিক্ষকে খুব কাছ থেকে দেখেছেন। এরপরে 1975 সালে তিনি নবযুগ তেবাগা খামার গঠন করেছিলেন, সংগঠিত করে। নবযুগ তেবাগা খামার, এটা পরীক্ষায় আসে। নবযুগ তেবাগা খামার গঠন করা হয়েছে কত, 1975 সালে। করলেন কে ডক্টর মোহাম্মদ ইউনূস করলেন। আচ্ছা, পরবর্তীতে এটাই কিন্তু সরকারের প্যাকেজ ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করা হয়েছিল। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গবেষণা প্রকল্প হিসেবে চট্টগ্রামের জোবরা গ্রামে প্রথম সুফিয়া বেগমকে ঋণ দেয়। তাহলে এই যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করলো চট্টগ্রামের জোবরা নামক গ্রামে। কোথায়? চট্টগ্রামের জোবরা গ্রামে। তিনি প্রথম ঋণ দিয়েছিলেন যে নারীকে, তার নাম হলো সুফিয়া বেগমকে ঋণ দিয়েছেন। এবং তাহলে 1976 সালে এটা চট্টগ্রামের জোবরা গ্রামে প্রতিষ্ঠা হলো, কার্যক্রমটা শুরু করলো। এরপরে 1983 সালের 2 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গভাবে যাত্রা করলো। তাহলে ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গভাবে যাত্রা করলো। সামিয়া বলছে ভাইয়া নতুন কিছু পড়ান, এগুলো তো পড়ানো হয়েছে অনেকবার। এটাই তো, এগুলো যেগুলো পড়াইছে সেগুলো একবার রিভিশন করো, এটা তো রিভিশন ক্লাস। বুঝতে পেরেছো বোন? আর যদি তুমি এই ক্লাস করে থাকো তাহলে তুমি অন্য পড়া পড়তে পারো এখন আপাতত, যাদের দরকার তারা এই ক্লাসটা করছে। বুঝতে পেরেছো সামিয়া? আচ্ছা, এই যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় মিরপুর 2 ঢাকাতে অবস্থিত। তিনি ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, মাইক্রো ক্রেডিটের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসেন খেয়াল করি আমরা এখান থেকে কয়েকটা জিনিস, তথ্য একটু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটু ভালো করে পড়বো। এই জায়গাটা থেকে পরীক্ষা প্রশ্ন এর মধ্যে আসছে। সেটা কি? গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করেছে। গ্রামীণ ব্যাংকের ধারণাটা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করেছে তার নাম হলো মালয়েশিয়া। আবার বলছেন, গ্রামীণ ব্যাংকের ধারণাটা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশ চালু করছে তার নাম কি? মালয়েশিয়া। বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করছে। তাহলে গ্রামীণ ব্যাংকের ধারণা প্রথম যে দেশ নিয়েছে সেটা হলো মালয়েশিয়া। আর ক্ষুদ্র ঋণের, এই যে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ যে ব্যবস্থাটা এটা চালু করেছে যে দেশ, তার নাম হচ্ছে জাপান। তার নাম কি? জাপান। এই দুইটা জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে আসছে, হয়েছে। সুফিয়া বেগম এটা একটু লিখে রাখবেন। এখানে আরেকটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়। নিচের কোনটি গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়, এই টাইপের প্রশ্ন। তাহলে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কি? তিনি ক্ষুদ্র ঋণ প্রদান করে, তারা গৃহ ঋণ দেয়, সেচ ঋণ দেয়, মৎস্য খামার, অন্যান্য গ্রামীণ উন্নয়নের জন্য সে কাজ করে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এই জায়গাটা ভালো করে দেখতে হবে। ফাইনাল সেশনের পৃষ্ঠা 3-4 পৃষ্ঠার দিকে আছে। পরের পৃষ্ঠায় আমরা একটু চলে আসি। ওকে, পরের পৃষ্ঠায় চলে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন? এটা সামিয়া তুমি অ্যান্সার করো তো। সামিয়া, সামিয়াকে মেনশন দিয়েছে স্নেহা চৌধুরী, তুমি এটা উত্তর করবা, বলো। গ্রামীণ ব্যাংকে কি বলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেছে? এটা অ্যান্সার করবে সামিয়া। সামিয়া বোন আমার, তুমি অ্যান্সার করো, তোমার কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। সামিয়া কমেন্ট করেছো, বাকিরা একটু কমেন্ট করবা, ওর কমেন্টটা আমরা একটু দেখতে চাই।
ওকে, বলছো ঢাকা বিশ্ববিদ্যালয়, বলেছো অনেকে বলছো চট্টগ্রাম, অনেকে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়। ওকে, যারা অ্যান্সার করছো তোমাদের সবার অ্যান্সার। তনুকা বলেছো সি, অনেকে বলছো সি, অনেকে বি বলেছো, উপমা 8 সি বলেছো, কারিশমা এ বলেছো, সামিয়া 8-এর 3 বলছো। 3 তো নাই এখানে, 8-এর সি আছে, 3 বলতে তো কোনো কিছু নাই। সামিয়া বলো তো কত সালে পাইছে, সামিয়া বলো তো কত সালে পেয়েছে, বলো তো ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় তুমি যে বললা এটা কোথায় আছে, বোন বলো তো কোথায় আছে এই ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়। বলো কোন প্রোগ্রাম থেকে তিনি এটা পেয়েছেন, পিএইচডি ডিগ্রিটা পেয়েছেন, বলো। ওকে, দেখো, মনোযোগ দাও, মনোযোগ এখানে দাও, সামিয়া বোন মনোযোগ দাও এদিকে, খেয়াল করো। 1969, 1969, এই 1969 সালে তিনি জিপিইডি, জিপিইডি, এই জিপিইডি প্রোগ্রাম, জিপিইডি মানে কি, গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এই প্রোগ্রাম থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অর্থনীতিতে, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে। দেখো পড়ার মধ্যেই পড়ে গেছে, কিন্তু কোশ্চেন কোথা থেকে কিভাবে দিচ্ছে, কোশ্চেন কোথা থেকে কিভাবে দিচ্ছে, একটু ঘোরায় পেঁচায় দিবে প্রশ্ন, বুঝতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্নতে আসি। ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন কত সালে? আমরা পড়েছি একটু আগে যে 1996 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আচ্ছা, এরপরে আসো, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা জিএসএফ এর যাত্রা শুরু হয় কোন তারিখে এবং কোথা থেকে? গ্লোবাল স্মুথ ফ্লোটিলার যাত্রা শুরু হয়েছে কোথা থেকে? দেখে একটু কমেন্ট করি। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যাত্রা করেছিল কোথা থেকে? গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যাত্রা শুরু হয়েছে কোথা থেকে? গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কোথা থেকে যাত্রা শুরু করলো? স্পেনের বার্সেলোনা থেকে, স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে 31 আগস্ট 2025 সালে, স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে। 31 আগস্ট 2025 সালে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে এই যে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যেটা, এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে নেতৃত্ব দিয়েছিলেন কে? নেতৃত্ব দেন কে? নেতৃত্ব দেন, নেতৃত্ব দেন কে? পরিবেশ কন্যা, পরিবেশ কন্যা, নেতৃত্ব দেন পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ, গ্রেটা, গ্রেটা থুনবার্গ পরিবেশ কন্যা, সুইডিশ পরিবেশ কন্যা, সুইডিশ পরিবেশ কন্যা, সুইডিশ পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ তিনি নেতৃত্ব দেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে এই গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে, এই কয়েকদিন আগে গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে আমেরিকাতে, তাই না? তিনি কি করেছিলেন, তিনি স্কুলে একটা, তিনি স্কুলে একটা প্রোগ্রাম করেছিলেন যে ফ্রাইডে ফর ফিউচার, মানে কি বলে এই এই ফ্রাইডে ফর নেচার, ফ্রাইডে ফর নেচার, অর্থাৎ শুক্রবারটা কিসের জন্য? পরিবেশের জন্য। এই গ্রেটা থুনবার্গ সুইডিশ পরিবেশ কন্যা, কাজে গ্রেটা থুনবার্গকে ভালো করে দেখবা। আলোচনা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলায় অংশগ্রহণকারী দেশ এবং নৌযানের সংখ্যা কয়টা? কয়টা দেশ অংশগ্রহণ করেছে এবং নৌযানের সংখ্যা কয়টা ছিল গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে? তাহলে এখানে অংশগ্রহণকারী দেশ হচ্ছে 44টা, অংশগ্রহণকারী দেশ কয়টা? 44টা। আর নৌযান ছিল কয়টা? 50টি নৌযান ছিল। অংশগ্রহণকারী দেশ হচ্ছে 44টা, তাহলে অংশগ্রহণকারী দেশ হচ্ছে 44টা। আমরা যতটুকু জানি অংশগ্রহণকারী দেশের হচ্ছে 44টা। আর নৌযান কয়টা? নৌযান ছিল 50টা, নৌযান 50টা। তাহলে 44টি দেশ, আর নৌযান ছিল কয়টা? নৌযান ছিল 50টি, নৌযান ছিল কয়টা? 50টা। আরিয়ান সম্রাট, কাজল মণি,
ওকে, গাজায় নৌ অবরোধ ভাঙতে যাত্রারত জাহাজে বাংলাদেশের কোন ব্যক্তি অংশগ্রহণ করেন এবং পরে আটক হন? এই যে গাজার দিকে বাংলাদেশের কোন ব্যক্তি গিয়েছিলেন অবরোধ ভাঙতে, কোন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন? বাংলাদেশের কোন ব্যক্তি অংশগ্রহণ করেন এবং পরে আটক হয়েছিলেন? তাহলে বাংলাদেশের কোন ব্যক্তি? বাংলাদেশের মোহাম্মদ এই যে আলোকচিত্রী শহীদুল আলম, আলোকচিত্রী শহীদুল আলম, আলোকচিত্রী শহীদুল আলম তিনি গিয়েছিলেন, পরবর্তীতে তিনি আটক হয়েছিলেন, আমরা দেখেছি আটক হন। আচ্ছা, এবার আসলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের মূল প্রতিপাদ্যটা কি? জাতিসংঘ অধিবেশনের ৮০তম মূল প্রতিপাদ্য বিষয়টা কি? ইতিমধ্যে এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে জাতিসংঘের অধিবেশন থেকে। তা দেখো, এই যে জাতিসংঘের যে অধিবেশনটা হলো বা এই যে হচ্ছে যেটা, সেটা কি বলেছে? বেটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে কি বলছে? বেটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, তাই না? আচ্ছা, এটা ৮০তম অধিবেশন। এই অধিবেশনটা শুরু হলো কবে? এই যে জাতিসংঘের অধিবেশনটা, এই অধিবেশনটা শুরু হলো ৯ সেপ্টেম্বর ২০২৫। ৯ সেপ্টেম্বর ২০২৫ অধিবেশনটা শুরু হলো, তাই না? আচ্ছা, এই অধিবেশনের যে জেনারেল ডিবেট, জেনারেল ডিবেট, জেনারেল ডিবেট, এই অধিবেশনের জেনারেল ডিবেট যেটা, এই জেনারেল ডিবেটটা শুরু হয়েছে কবে? জেনারেল ডিবেটটা, জেনারেল ডিবেট হচ্ছে ২৯ সেপ্টেম্বর ২০২৫। জেনারেল ডিবেটটা কবে হয়েছে? ২৯ সেপ্টেম্বর ২০২৫ জেনারেল ডিবেটটা হয়েছে, ২৯ সেপ্টেম্বর ২০২৫। আর এই অধিবেশনটা, এই যে ৮০তম অধিবেশন, এই অধিবেশনের মেয়াদ ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। অধিবেশনটার মেয়াদ ৮ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অধিবেশনের মেয়াদ। আর এই অধিবেশনের স্থানটা কোথায়? অধিবেশনের স্থান কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। অধিবেশনের স্থান কোথায়? নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র অধিবেশনটা হচ্ছে। এখন এই অধিবেশনে, এই অধিবেশনে খেয়াল করো, সভাপতির দায়িত্ব পালন করলেন কে? জার্মান পররাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সভাপতি করেছিলেন কে? সভাপতিত্ব করলেন কে? সভাপতি হচ্ছে প্রাক্তন, প্রাক্তন জার্মান, প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তার নাম কি? তার নাম হচ্ছে আনালেনা বায়েরবোক। আনালেনা বায়েরবোক, তার নাম হচ্ছে আনালেনা বায়েরবোক। আনালেনা বায়েরবোক, আনালেনা বায়েরবোক, আনালেনা বায়ের বুক, আনালেনা বায়ের, তার নাম কি ভাই? আনালেনা বায়ের বুক, আনালেনা বায়ের বুক। আর এই অধিবেশনটাতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভাষণ দিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো ভাষণ দেন। এই ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেন, বলতে পারবা তোমরা? একটু কমেন্টে জানাও ডক্টর মোহাম্মদ ইউনূস কবে ভাষণ দিয়েছেন। ২৬ সেপ্টেম্বর ২০২৫। ২৬ সেপ্টেম্বর ২০২৫। ২৬ সেপ্টেম্বর ২০২৫ ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো ভাষণ দিয়েছেন, দ্বিতীয়বারের মতো ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পেরেছ? আর এই যে ৮০তম যে অধিবেশনটা হয়েছে, এই ৮০তম অধিবেশনের মূল বিষয়টা কি ছিল? যে গাজা, ইউক্রেন, সুদান, মিয়ানমার, হাইতি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, এইগুলা নিয়ে, মানে এসডিজি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং COP30 সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের ৮০তম যে অধিবেশনটা আছে, সে ৮০তম অধিবেশন। ওকে, আন্নালেনা ভাইয়ের, আন্নালেনা ভাইয়ের বউ না, আন্নালেনা ভাইয়ের বউ, আন্নালেনা ভাইয়ের বউ। ওকে, আসো পরের কোশ্চেন দেখি। ৮০তম অধিবেশনের ডিবেট
জেনারেল মানে অধিবেশনের জেনারেল ডিবেট শুরু হয় কবে? জেনারেল ডিবেট কবে শুরু হয়েছে? জেনারেল ডিবেট একটু আগেই পড়লাম, জেনারেল ডিবেট শুরু হয়েছে, দেখো জেনারেল ডিবেটটা শুরু হয়েছে কবে? 29 সেপ্টেম্বর 2025। জেনারেল ডিবেট শুরু হয়েছে 29 সেপ্টেম্বর 2025। জেনারেল ডিবেট 29 সেপ্টেম্বর 2025 জেনারেল ডিবেট শুরু হয়েছে। ওকে, 15 নম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন কে? সভাপতির দায়িত্ব গ্রহণ করেন কে 80তম অধিবেশনে? তার নাম হচ্ছে আনালেনা বায়েরবোক। আর অপরদিকে অ্যান্টোনিও গুতেরেস, এই অ্যান্টোনিও গুতেরেস কিন্তু তিনি বাংলাদেশে সফর করেছেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সফর করছেন, তাই না? অ্যান্টোনিও গুতেরেস তিনি জাতিসংঘের নবম মহাসচিব, নবম মহাসচিব, জাতিসংঘের নবম মহাসচিব, পর্তুগাল থেকে, তিনি পর্তুগালের নাগরিক, পর্তুগালের, তাই না? নবম মহাসচিব। তো এই নবম মহাসচিব প্রথমবার বাংলাদেশে প্রথমবার বিডিতে আসে। তিনি প্রথমবার বিডিতে আসে কত সালে? বাংলাদেশে আসছে 2018 সালে তিনি প্রথমবার আসছিলেন। আর সাম্প্রতিক সময়ে আসেন, সর্বশেষ তিনি কবে আসছেন? সর্বশেষ তিনি এই যে 2025 সালে তিনি আসছেন, 4 দিনের সফরে তিনি আসছিলেন। কত তারিখে? 13 মার্চ তিনি আসেন। হ্যাঁ, 13 মার্চে তিনি আসছেন, 2025 সালের 13 মার্চ তিনি আসেন। এবং 14 তারিখে তিনি কি করেছেন? মার্চ মাসের 14 তারিখে তিনি এই যে কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প, সেই কক্সবাজার তিনি যান এবং সেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প তিনি পরিদর্শন করেন। তিনি কিন্তু এই মিয়ানমারের জাতি গোষ্ঠীদেরকে রোহিঙ্গা তিনি বলেছেন, পরবর্তীতে তিনি এটার জন্য ক্ষমাও চেয়েছেন। 14 তারিখে তিনি ওখানে গেলেন। আর 15 তারিখে তিনি কি করলেন? আমাদের ঢাকার যে গুলশান আছে, সেই গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেছিলেন। জাতিসংঘ হাউস 15 মার্চ ইউএন হাউস উদ্বোধন করেন। ইউএন হাউস উদ্বোধন করেন কোথায়? গুলশান, ঢাকা। গুলশান, ঢাকা। ইউএন হাউস উদ্বোধন করেছেন ঢাকার কোথায়? গুলশানে। তাহলে এই যে অ্যান্টোনিও গুতেরেস যে তিনি আসছেন, এটাও কিন্তু সাম্প্রতিক সময়ে আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। কাজে আমরা এই কয়েকটা জিনিস দেখব। 16 নম্বর পর্যন্ত, নভেম্বর 2025 পর্যন্ত কতটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? এই যে ফিলিস্তিন যে দেশগুলো আছে, এই ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী এখনো পর্যন্ত দেশ কয়টা? ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কয়টা? ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কয়টা? তাহলে আমরা এই যে ফিলিস্তিনের যে স্বীকৃতি আছে, আমরা মেহের জিকের ফাইনাল সাজেশনের 7 পৃষ্ঠায় গ্লোবাল সনদ 80তম অধিবেশন পড়ে ফেললাম। আমরা 8 পৃষ্ঠায় একটু দেখব। 8 পৃষ্ঠায় আমরা পাবো এই যে ফিলিস্তিনের স্বীকৃতি। তাহলে ফিলিস্তিনকে এখনো পর্যন্ত নভেম্বর 2025 পর্যন্ত স্বীকৃতি দিয়েছে 157টি দেশ। ফিলিস্তিনকে এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছে কয়টা দেশ? 157টা দেশ স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে 157তম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সান মেরিনো 23 সেপ্টেম্বর 2025 সালে। 23 সেপ্টেম্বর 2025 ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয়, তার নাম হলো আলজেরিয়া 1988 সালে। ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় যে দেশ, ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় যে দেশ, তার নাম কি? তার নাম হচ্ছে আলজেরিয়া, 1988 সালে স্বীকৃতি দেয়। আর বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 16 নভেম্বর 1988 সালে। বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কবে? 16 নভেম্বর 1988 সালে। ওআইসি ভুক্ত একটি মাত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তার নাম হচ্ছে ক্যামেরুন। ওআইসি ভুক্ত একটি মাত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নাই, নাম হচ্ছে ক্যামেরুন। G7 ভুক্ত গ্রুপ অফ 7, এই G7 ভুক্ত স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে 3টা, কানাডা, যুক্তরাজ্য আর হলো ফ্রান্স। G7 এর 7টা দেশের মধ্যে 3টা দেশ স্বীকৃতি দিয়েছে, বাকি 4টা স্বীকৃতি দেয় নাই। আসেন, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য দেশ 5টা দেশ আছে, ভেটো পাওয়ার ক্ষমতার যে 5টা দেশ আছে, পাওয়ারফুল যে দেশটা আছে, এর মধ্যে রাশিয়া, চায়না, ফ্রান্স, যুক্তরাজ্য স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমেরিকা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না, কারণ আমেরিকা তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে 1949 সালে। ওকে,
আচ্ছা, তাহলে এই যে ফিলিস্তিনের স্বীকৃতি, তাহলে প্রশ্ন আসছে যে নভেম্বর 25 পর্যন্ত কতটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? 157টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। 17 নম্বর প্রশ্ন, 157তম দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দেশ হিসেবে দেশ কোনটা? 157তম দেশ হচ্ছে সান ম্যারিনো। 157তম দেশের নাম কি? সান ম্যারিনো। সান ম্যারিনো। আর ক্যামেরুন তো ওয়াইসি ভুক্ত স্বীকৃতি দেয় নাই, ওয়াইসির মধ্যে সে স্বীকৃতি দেয় নাই। আর বাংলাদেশ তো 1988 সালে স্বীকৃতি দিলই, বাংলাদেশ 1988 সালে স্বীকৃতি দিয়েছে। ওকে, সান চৌধুরী স্যার অদম্য বইয়ের ক্লাস নেবেন? হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাস নিব, ক্লাস অবশ্যই নিব। তোমাদেরকে যতক্ষণ না পর্যন্ত তোমরা একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি পড়াবো তোমাদেরকে ইনশাআল্লাহ। ফ্রিতে হোক পেইডে হোক যেভাবে হোক আমি পড়াবো তোমাদেরকে, এটা আমার ওয়াদা। ওকে, প্রশ্ন 17 পর্যন্ত আলোচনায় চলে আসলাম। আচ্ছা, খেয়াল করো তোমাদের জন্য আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের যে ফাইনাল সাজেশনটা আছে, এই যে আমাদের মিহির ফাইনাল সাজেশন, এটা ভালো করে শেষ করো, এটা শেষ করে যাও, অলরেডি আমি এটা তোমাদেরকে শেষ করিয়েছি। তো এই ফাইনাল সাজেশনের উপরে মাত্র 99 টাকায় এক্সাম ব্যাচ আছে, মাত্র 99 টাকায় এক্সাম ব্যাচ, মাত্র 99 টাকায় এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচ, এটা সাধারণ জ্ঞান ব্যাচ, পুরোটাই সাধারণ জ্ঞান ব্যাচ এটা। তো এই 99 টাকার এক্সাম ব্যাচটা আগামীকাল বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে, আগামীকাল বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে। তোমরা যারা ফাইনাল সাজেশনটা আমার ক্লাস করেছো, পুরোটাই আমি শেষ করিয়েছি তোমাদেরকে, জাস্ট আমার সাথে একবার এই এক্সাম ব্যাচটায় যুক্ত হয়ে তুমি পরীক্ষাগুলো দিয়ে যাও, এই এক্সাম ব্যাচে পরীক্ষাগুলো দিয়ে যাও। এটা পেইড ব্যাচ, সবার জন্য এটা পেইড ব্যাচ, সবার জন্য পেইড ব্যাচ। এই এক্সামে তুমি পিডিএফ গুলো পেয়ে যাবা। তারপরে হচ্ছে এই এক্সাম ব্যাচটা চবি, রাবি, সামনে বিউপি, তারপরে হচ্ছে হাজি দানেশ, তারপরে গুচ্ছ, একদম লাস্ট পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে, লাস্ট পর্যন্ত এই ব্যাচটা কন্টিনিউ থাকবে। তোমরা যারা এই ব্যাচে এনরোল করো নাই, তোমরা যারা এই ব্যাচে এনরোল করো নাই, তারা নেক্সট অ্যাচিভার পেজে একটা মেসেজ দাও, নেক্সট অ্যাচিভার পেজে একটা মেসেজ দাও। সেকেন্ড টাইম ব্যাচে যারা আছো, আমাদের সাথে আমাদের ব্যাচে যারা আছো, আমরা অলরেডি বলেছি যে এটা সবার জন্যই পেইড, এটা সবার জন্য পেইড ব্যাচ। কাজে তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা যারা ভর্তি হবা, তোমরা নেক্সট অ্যাচিভার পেজে মেসেজ দিয়ে রাখো, আমরা ভর্তি হব। স্যার আর ইউর কোশ্চেন ব্যাংক পড়াবেন কি? না, আর ইউর কোশ্চেন ব্যাংক আমি পড়াবো না, আর ইউর কোশ্চেন ব্যাংক তোমরা পড়ে নিও ভালো করে। ওকে, যারা যুক্ত হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও হবে, 01793635815, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, তো এই নাম্বারটায় যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। ওকে, আসো আমরা নেক্সট টপিক আলোচনা করবো। বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কবে? 1988 সালে বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 1988 সালে। ওআইসি ভুক্ত যে একমাত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তার নাম হচ্ছে ক্যামেরুন। ওআইসি ভুক্ত একমাত্র দেশ ক্যামেরুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলের রকেট হামলার নাম কি ছিল? 7 অক্টোবর 2023 সালে হামাসের ইসরায়েলের রকেট হামলার নামটা কি ছিল? রকেট হামলার নামটা কি ছিল? তাহলে হামাস ইসরায়েলের যে সংকট, হামাস ইসরায়েলের যে সংকট, সে হামাস ইসরায়েলের সংকটটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখান থেকে অলরেডি পরীক্ষার প্রশ্ন আসছে, অলরেডি পরীক্ষার প্রশ্ন আসছে, আমরা দেখলাম কয়েকদিন আগেই আসলো ঢাবিতে। হামাস ইসরায়েলের সংকট 7 অক্টোবর 2023 সালে এই হামাস ইসরায়েলের যে রকেট হামলাটা চালালো তার নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড, অপারেশন আল আকসা ফ্লাড। 8 অক্টোবরে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে যুদ্ধটা শুরু করলো তার নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্ড নামে পরিচিত, অপারেশন আয়রন সোর্ড, অপারেশন আয়রন সোর্ড, অপারেশন আয়রন সোর্ড। ওকে, অপারেশন আয়রন সোর্ড। গাজায় শরণার্থী শিবির, গাজায় শরণার্থী শিবির কেন্দ্রগুলো কোথায়? সেটা হচ্ছে খান ইউনুস, রাফা ক্রসিং। রাফা সীমানাটা হচ্ছে এই গাজা এবং মিশরের মধ্যে একমাত্র স্থল সীমানা, রাফা ক্রসিং।
মাঘাজি, আল সাথী আর জাবালি। এবার দেখো পরের লাইনটাই, এটাই কিন্তু পরীক্ষায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, এই কোশ্চেনটা এই বছরে দিয়েছে। এই যে এটা, যে 29 ডিসেম্বর 2023 সালে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে তে মামলা করে দক্ষিণ আফ্রিকা। আমি পড়ালাম, গতবারও পড়িয়ে দিয়েছি, আবার পড়ায় দিলাম, আসতে পারে, রিপিট হইতে পারে। ঠিক কোশ্চেন। আচ্ছা, ইসরায়েলের হামাসের হামলার পর ইসরায়েলের ঘোষিত গুপ্ত হত্যা মিশনের প্রথম শিকার হয়েছিলেন সালে আল আরোই। তাকে লেবাননে হত্যা করা হয়েছিল, লেবাননে হত্যা করা হয়েছিল। নিচে কয়েকটা তথ্য একটু ভালো করে দেখে নিব আমরা। সেটা কি? সেটা হচ্ছে হামাসের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্সের নাম হচ্ছে মিদবার ওয়ার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্স। ইসরায়েল ডিফেন্স ফোর্স 1948 সালে প্রতিষ্ঠা হয়। মিশর ও গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্টের নাম হচ্ছে রাফা ক্রসিং। কি নাম? রাফা ক্রসিং। মিশর এবং গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্টের নাম হচ্ছে রাফা ক্রসিং। খেয়াল করো, এরপরে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাই। সেটা হচ্ছে নিচের দিকে যাই, হামাস ইসরায়েলের যুদ্ধবিরতিতে যে চুক্তিটা হয়েছে, গাজায় নৃশংস হত্যাকাণ্ডের থামাতে গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প 29 সেপ্টেম্বর 2025 সালে। তারা যুদ্ধবিরতির জন্য যে চুক্তিটা করেছে, এই চুক্তি স্বাক্ষরিত হয় 9 অক্টোবর 2025 সালে মিশরের শারম আল শেখে। এই শারম আল শেখটা হচ্ছে একটা অবকাশ যাপন কেন্দ্র। কি বললাম? অবকাশ যাপন কেন্দ্র। এটা হচ্ছে একটা অবকাশ যাপন কেন্দ্র। চুক্তি কার্যকর হয় তার পরের দিনই 10 অক্টোবর 2025 চুক্তি কার্যকর হয়। আচ্ছা, এখানে এখানে চুক্তির মধ্যস্থতা করেছে 4টা দেশ। সেটা কারা কারা? মিশর করেছে, কাতার, যুক্তরাষ্ট্র, তুরস্ক। এই 4টা দেশ, মিশর, কাতার, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক, তারা চুক্তি সম্পাদন করেছে, চুক্তি সম্পাদন করেছে। ওকে, তাহলে আমরা একটু দেখি। তার মানে অপারেশনের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। অপারেশন আল আকসা ফ্লাড। পরের প্রশ্ন দেখি। 8 অক্টোবর 2023 সালে গাজায় ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর নামটা কি ছিল? শুরুর নামটা ছিল অপারেশন আয়রন সোর্ড। ইসরায়েল যেটা করেছে অপারেশন আয়রন সোর্ড। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে এবং কোথায়? তাহলে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোথায়? মিশরের অবকাশ যাপন কেন্দ্র, লোহিত সাগরের তীরবর্তী যেটা শারম আল শেখ, সেখানে 9 অক্টোবর 2025 চুক্তি স্বাক্ষরিত হয়। আর 10 তারিখে এসে চুক্তিটা কি হয়েছে? কার্যকর হয়ে যায়। আচ্ছা, দেখো, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনগুলা? চুক্তির মধ্যে মধ্যস্থতা করেছে যে দেশগুলা, সে দেশগুলা কোনগুলা? মিশর, কাতার, যুক্তরাষ্ট্র, তুরস্ক, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্ত। তাহলে এই যে দেখো, এইটা ক নাম্বার অপশন। মিশর, কাতার, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক, তারা কি করেছে? তারা এই চুক্তিতে মধ্যস্থতা করেছে, চুক্তিতে মধ্যস্থতা করেছে। ওকে, 23-এর 1। এরপরে আসো 24। 13 জুন 2025 সালে ইরানে ইসরায়েলের হামলার অপারেশনের নাম কি? জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে? আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন একসাথে হয়ে গেছে, দুইটা প্রশ্ন একসাথে হয়েছে, দুইটা প্রশ্ন একসাথে দিয়েছি। দেখো, তাহলে এখানে তুমি দেখো কি বলছে, যে 13 জুন 2025 সালে ইসরায়েলের হামলার অপারেশনের নাম কি ছিল এবং জিব্রাল্টার প্রণালী কাকে যুক্ত করছে? জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে, আমরা এটা জানি জিব্রাল্টার প্রণালী। তাহলে অপারেশন রাইজিং লায়ন, অ্যান্সার এটাই। একটা বের করলে আরেকটা হয়ে যায়। পেয়ে গেলাম, পেয়ে গেলাম। ওকে, 25 নম্বর প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের সমর্থক দেশ কোনগুলা? ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইসরায়েলের সমর্থক দেশ কোনগুলা? তাহলে আমরা এই টপিকটা একটু আলোচনা করে আসি, এই টপিকটা একটু আলোচনা করে আসি। সেটা হচ্ছে এই যে ইরান ইসরায়েলের যে 12 দিনের যুদ্ধ আছে, পৃষ্ঠা নাম্বার, ফাইনাল সাজেশনের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9, মিউজিকের ফাইনাল সাজেশনের 9 নাম্বার পৃষ্ঠায় এই টপিকটা আছে।
ইরান ইসরায়েলের যুদ্ধ 13 জুন 2025 যুদ্ধ হয়েছে। আমরা জানি ইরানের পারমাণবিক অবকাঠামো এইগুলোতে হামলা চালাইছে। ইরানে হামলার নামটা ছিল অপারেশন রাইজিং লায়ন, ইসরায়েলের হামলার নাম ছিল অপারেশন ট্রু প্রমিস ল্যান্ড, অপারেশন ট্রু প্রমিস 3। আচ্ছা, ইরানের 3টা পারমাণবিক স্থাপনা ফর্দ, নাতাঞ্জ, ইস্পাহান, যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন এই 3টা জায়গায়, তার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার, অপারেশন মিডনাইট হ্যামার। আচ্ছা, খেয়াল করেন নিচের দিকে আসেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতিতে তো মধ্যস্থতা করেছে আমেরিকার 12 দিনের যুদ্ধ তিনি নামকরণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তো এই যে মধ্যস্থতা করলেন ডোনাল্ড ট্রাম্প 24 জুন 2025, এই জন্য তিনি শান্তি নোবেল মনোনীত হয়েছিলেন এই বছরই আর কি। তো তিনি এটাকে কি বলছেন, দা 12-day ওয়ার বলেছিলেন, 12 দিনের যুদ্ধ, 12 দিনের যুদ্ধ। আচ্ছা, এইখানে এবার আসেন, এই সংঘাতের মধ্যে ইসরায়েলকে সমর্থক দেশ কারা ছিল? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এই যে এরা ছিল। ইসরায়েলকে এই যুদ্ধে সমর্থন করছে কারা? ইসরায়েলকে এই যুদ্ধে সমর্থন করেছে কারা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কি জার্মানি, এরা এইটাকে সমর্থন জানিয়েছিল। জিব্রাল্টার প্রণালী কাকে যুক্ত করছে? জাবিতে আসছিল, হ্যাঁ জাবিতে আসছে এটা। তাহলে অ্যান্সার কি দেখো, অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং যারা ইসরায়েলকে যুক্ত করছে। আর ওদিকে ইরানকে সমর্থন করেছে পাকিস্তান, চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, তুরস্ক, ইয়েমেনের হুতি সংগঠন, তারা করেছে। 9 নম্বর পৃষ্ঠায় আছে। ওকে, 9 নম্বর পৃষ্ঠায় আছে। তারপরে 25 প্রশ্ন, 25 নাম্বারটা পর্যন্ত প্রশ্ন আছে। তো আমরা গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন নিয়েছি, গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন নিয়েছি। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে হচ্ছে 24টা, বাকিগুলোতে এরকম 30টা, 35টা, 25টা প্রশ্ন আসে। তাহলে এই যে 25টা প্রশ্ন আরো আছে। সুদান সংকট, 26 নম্বর প্রশ্নের দিকে দেখো। সুদান, সুদান সংকটে বর্তমানে আরএসএফ কে অস্ত্র দিয়ে সহায়তা করেছে যে দেশ। তাহলে দেখো সুদান সংকট থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন চলে আসছে। তুমি 1 ঘন্টার একটা ক্লাস করে যদি 2টা প্রশ্ন কমন পাও, এটাও তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো 1 ঘন্টার ক্লাস করে তুমি যদি সাম্প্রতিকের 2টা কোশ্চেনও কমন পাও, এটা তোমার জন্য আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো, আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কারণ হচ্ছে তুমি 5 মাস, 6 মাস, 7 মাস ধরে পড়ছো, যদি সেকেন্ড টাইমার হও, যদি ফার্স্ট টাইমার হও অন্তত 3-4 মাস ধরে পড়ছো। তো সেই 3-4 মাস পড়েছো, আর আজকের একটা ক্লাস থেকে যদি তুমি 2টা প্রশ্ন কমন পাও, সেই 2টাই পরীক্ষার হলে রাইট ভাবে দাগাতে পারো, এটা তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখবা এই যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়ে গেল, তো এই বিশ্ববিদ্যালয়ে তোমার মনে হচ্ছে না বারবার যে ইস আরেক নাম্বার পেলে হয়তো সিরিয়ালটা আগে থাকতো, ইস এই প্রশ্নটা ভুল হয়ে গেল, আমি হয়তো এটা ভুল না হলে পাশ করতাম। এরকম হচ্ছে না যে ভুল না হলে হয়তো পাশ করে ফেলতাম, পাশ করলেই হয়তো মেরিট আসতো, এরকম কিন্তু হচ্ছে। কাজেই 2-4টা কোশ্চেন কমন পাওয়া এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। দেখো আমরা সুদান সংকটটা নিয়ে আলোচনা করতে চাই। সুদান, দেখো সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে 23 সালে, বর্তমানে চলমান। দারফুর, উত্তর দারফুর রাজ্যের রাজধানী হচ্ছে এল ফাশের শহর, যেখানে এই হামলা চললো। এল ফাশের শহর, দেখো সুদানের এল ফাশের শহরে সংঘাত চলছে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে। সম্প্রতি আধা সামরিক বাহিনী আরএসএফ দখল নেয় সুদানের এল ফাশের শহরটা। কোন শহর? এল ফাশের শহরটা। দারফুর অঞ্চল নিয়ে দ্বন্দ্ব রয়েছে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে, এটা দীর্ঘদিনের সংঘাত। কি কি নিয়ে? সুদানের প্রধান রপ্তানি পণ্য তেল, সংকটের মূল কারণ হচ্ছে স্বর্ণ এবং তেল, এই যে স্বর্ণের খনি, তেল এবং ক্ষমতা, কে ক্ষমতায় যাবে এটা নিয়ে। তাহলে আফ্রিকার সুদান, কঙ্গো, গ্যাবন এসব দেশে গৃহযুদ্ধের ফলে ইউরোপে অভিবাসী সংকট দেখা দিয়েছে। ইউরোপে কি দিয়েছে? অভিবাসন সংকট দেখা দিয়েছে। ইউরোপের অভিবাসন সংকট দেখা দিয়েছে। ওকে, প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে সংকটে বর্তমানে আরএসএফ কে অস্ত্র দিয়ে সহায়তা করেছে কোন দেশ? তাহলে দেখো আরএসএফ কে অস্ত্র দিয়ে সহায়তা করেছে, এই যে এখানে আছে, বর্তমানে আরএসএফ কে অস্ত্র দিয়ে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত। আরএসএফ কে অস্ত্র দিয়ে সহায়তা করেছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত। ওকে, সংযুক্ত আরব আমিরাত। তাহলে 26 প্রশ্ন চলে গেল। সংযুক্ত আরব আমিরাত। তাহলে দেখো টপিকের নাম লিখছি, সুদান সংকট। সুদান সংকট, ভালো করে দেখে যাবা। সুদান সংকট, ইরান ইসরায়েলের সংকট। ইসরায়েল, ইসরায়েল আর হচ্ছে ইরান সংঘাত, দেখে যাবা। এটা হলো ইরান ইসরায়েলের সংঘাত, হামাস ইসরায়েলের সংঘাত, হামাস ইসরায়েল, হামাস ইসরায়েল সংঘাত। আচ্ছা, এরপরে ফিলিস্তিন গাজার সংকট, যেটা ওআইসি ভুক্ত ফিলিস্তিনের স্বীকৃতি। তাহলে ফিলিস্তিনের সাম্প্রতিক, ফিলিস্তিনের সাম্প্রতিক, ফিলিস্তিনের সাম্প্রতিক দেখতে পাচ্ছ কিনা একটু জানো তো আমাকে। ফিলিস্তিনের সাম্প্রতিক, ফিলিস্তিনের সাম্প্রতিক। আচ্ছা, এরপরে ফিলিস্তিন নিয়ে কথাবার্তা, ফিলিস্তিন নিয়ে কথাবার্তা হলো জাতিসংঘের অধিবেশন, জাতিসংঘের অধিবেশন। তারপরে আমরা দিলাম হলো গ্লোবাল সাউথ ফ্লোটিলাটা নিয়ে নিলাম এক নজরে। সাউথ ফ্লোটিলা, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, জুলাই ঘোষণাপত্র, জুলাই স্তম্ভ, সরকার ঘোষিত নতুন দিবস, বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান, বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, যে টপিক গুলো দেখলাম, এই টপিক গুলো কিন্তু ফাইনাল সেশনের 1 থেকে 10 পৃষ্ঠার মধ্যেই আছে। তো অর্থাৎ 1 থেকে 10 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে সেগুলো আমি রিভিশন করে ফেলছি। তোমরা যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, যারা ফ্রি ক্লাস করছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা আবারও রিভিশন, আজকের এই ক্লাসটা আবারও রিভিশন হয়ে গেল। আজকে আবারও রিভিশন হয়ে গেল। সেটা কি? এই যে 1 নাম্বার পৃষ্ঠা থেকে আমরা 10 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ফাইনাল সাজেশনের আরো একবার তোমাদেরকে রিভিশন করায় দিলাম। আচ্ছা, এই সাজেশনের উপরে আমাদের 99 টাকার এক্সাম ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা আমাদেরকে অর্ণব স্যার পেজে মেসেজ দাও। যারা নেক্সট অ্যাচিভার পেজে মেসেজ দিচ্ছ না, নেক্সট অ্যাচিভার পেজ আমাদের নতুন প্রতিষ্ঠান, তুমি নেক্সট অ্যাচিভার পেজে ইনবক্স করে রাখলে ইনশাল্লাহ সেখান থেকে তুমি রিপ্লাই পাবে। একই সাথে তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো আজকে, আমি তোমাদেরকে বলবো যে এই 99 টাকার এক্সাম ব্যাচটা তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে রিভিশনের জন্য, টার্নিং পয়েন্ট হতে পারে রিভিশনের জন্য। তো এই ব্যাচটায় তোমরা যারা ভর্তি হতে চাও, আমার যে সকল শিক্ষার্থী পেইড, আনপেইড, ফ্রি, সবার জন্য এটা পেইড ব্যাচ, সবার জন্য পেইড 99 টাকা। এটা একটা সিগনেচার ব্যাচ, এই বছরে এটা আমার লঞ্চ হয়। এটা একটা পুরো সিগনেচার ব্যাচ, মানে এটা ঐতিহাসিক একটা ব্যাচ। তো এই ব্যাচে ভর্তির জন্য তুমি সরাসরি অর্ণব স্যার পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাদের নেক্সট অ্যাচিভার যে পেজটা আছে সেখানে মেসেজ দিতে পারো। তোমাদের সাথে 2026 সালে পুরোপুরি আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্ত থাকবো। নেক্সট অ্যাচিভারের সাথে আমি যুক্ত থাকছি, এই প্রতিষ্ঠানের সাথে। ওকে, এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকছি নেক্সট অ্যাচিভারের সাথে। আর অর্ণব স্যারের সাথে তোমরা আমাকে পাবে ইনশাআল্লাহ। যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করতে চাও, 01793635815, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকে বছরের লাস্ট দিন, বছরের শেষ দিন আজকে, বছরের শেষ দিন আজকে। তো বছরের শেষ দিন আমি চেয়েছিলাম তোমাদের সাথে আমার একবার একটু দেখা হোক, তোমার সাথে আমার একবার একটু দেখা হোক, এই জন্য দেখা হয়ে গেল। তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবা, তোমরা অদম্যটা পড়ে যাবা ভালো করে। আমরা নতুন বছরে অদম্য নিয়ে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের হাতে যে কয়দিন সময় আছে, এই কয়দিনে আমরা অদম্য শেষ করাই দিব। যেহেতু ফাইনাল সেশন শেষ করিয়ে দিয়েছি, ট্যালেন্ট হান্ট তোমরা পড়েছো, অদম্যটাও সাম্প্রতিক শেষ করিয়ে দিয়েছি, মডেল টেস্টে বাকি আছে, সেটাও আমরা ইনশাআল্লাহ শেষ করাই দিব তোমাদের যারা ফ্রি ক্লাস দেখো। তো অদম্যটা তুমি সকল লাইব্রেরিগুলোতে পাবা।
200 টাকা দাম নিবে। রকমারিতে পাবা, এটা 200 টাকা নিবে। তো এই ব্যাচে অদম্য সহ সবগুলোর এক্সামই চলবে। তো তোমাদের এই বছরের সমস্ত গ্লানি, ক্লান্তি, যা আছে দুঃখ, দুর্দশা, হতাশা সব কেটে যাক। তোমরা নতুন করে আবার বাঁচার আশা নাও, নতুন করে আবার এগিয়ে চলো। তোমাদের সবার জীবন সুন্দর হোক। তোমরা যেই প্রত্যাশা নিয়ে সামনে আগাচ্ছ, তোমাদের সেই প্রত্যাশা পূরণ হোক, সেই স্বপ্ন পূরণ হোক, এটা আমরা চাই। এবং নতুন বছরে নতুন উদ্যমে, নতুন গতিতে, নতুন স্বপ্নে, নতুন ভাবে পরিশ্রম করে তুমি এগিয়ে থাকো। এবং তোমার সাথে নতুন বছরে আমি আবার যুক্ত হব। বছরের শেষ দিন আজকে 31 ডিসেম্বর 2025। বছরের শেষ দিন, শুরুতে যেভাবে ছিলাম শেষ দিন পর্যন্ত সেভাবেই আছি। আগামী বছরের শুরু থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী বছরের শেষ দিন পর্যন্ত আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সবাই ভালো থাকবে, নিজের যত্ন নেবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা, স্নেহ, দোয়া। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়, প্রত্যেকটা ছেলে মেয়ে পরিশ্রমী। তোমরা যারা এখানে ক্লাস দেখছো সবাই স্বপ্নদর্শী, সবাই নিজের কাছে অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় প্রকল্প। তোমাদের ক্ষিপ্রতা আছে, গতি আছে, তোমাদের ধৈর্যশীলতা আছে, আন্তরিকতা আছে। তোমরা সবাই অধ্যাবসায়ী। আমি এটাই বিশ্বাস করি যে তুমি তোমার ব্যক্তি জীবনে তুমি অনেক ভালো করবে, অনেক সফল হবে। আর তার জন্য আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান নেক্সট অ্যাচিভারের পক্ষ থেকে তোমার যত ধরনের সহযোগিতা লাগে আমি তোমাকে এই সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আমার দোয়া থাকবে তোমার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমার পরিবারের সাথে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।